নমস্কার সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন একটা ব্লগ। প্রতিদিন আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে এই ধান ক্ষেতটা দেখাই। আজকে মূলত এই ধান ক্ষেতের মাঝে যাব, ঠিক ওইখানে গিয়ে আপনাদের সাথে আমি দেখাবো যে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের ভিউ, ওইখানে থেকে আপনারা দেখতে পারবেন আরেক ধরনের ভিউ। শীত আসি আসি করছে এবং এটা একটা পড়ন্ত বিকেল। এই সময়টাতে আপনি যখন ধান ক্ষেতের মাঝে যাবেন, ধান খেতে যে কি সুন্দর একটা গন্ধ আপনার নাকে যখন আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কত সুন্দর। এতদিন আপনারা যেহেতু ভিডিও দেখেছেন এখান থেকে ধান খেতে, আজকে এখান থেকে আমি আপনাদেরকে ধান ক্ষেতের মাঝে নিয়ে যাব। চলেন তাহলে। চলে এলাম বিশাল সেই ধান খেতে, যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছিল। এখন এই এত সুবিশাল কিলোমিটারের পর কিলোমিটার জায়গা জুড়ে যে ধান ক্ষেত করা হয়েছে, বিভিন্ন ধরনের ধান করা হয়েছে। এখন আমরা যখন এখানে আসছিলাম, সেটা আপনারা আগেও শুনেছেন, ও বলেছে যে তখন দেখা গিয়েছিল যে অনেক ধরনের মানে ধান লাগানো হয়েছে একদম কিলোমিটারের পর কিলোমিটার। তো এই ধানগুলো আস্তে আস্তে বড় হয়েছে, এখন পাকারও সময় হয়ে গেছে। কিছু জায়গায় পেকেছে, কিছু জায়গায় পাকিনি, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান এখানে আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ধানের মানে করা হয়েছে। ধান দেখতে পাচ্ছেন আপনারা, কিছু কেটে রাখা হয়েছে। আরও সামনে দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইয়েরা একজন বোনও আছেন, সেখানে ধান কাটা হচ্ছে। চলেন একটু তাদের সাথে কথা বলি, দেখি কিভাবে তারা কি করছে। চলেন এখন তাহলে আমরা তাদের সাথে একটু কথা বলি, এখানে কি কি ধরনের ধান তারা রোপণ করেছে এবং তাদের যে এখন অনেকগুলো জমি এখানে কেটে ফেলা হয়েছে, মানে ধান যেগুলো পেকে গিয়েছে, আর যারা যেগুলো বাকি আছে সেগুলো জানবো সব বিষয়ে। তাহলে চলেন একটু কথা বলে আসি। মানে চা বাগান এক ধরনের সৌন্দর্য, আর বিশাল বড় কিলোমিটারের পর কিলোমিটার ধান ক্ষেতের মাঝখানে দাঁড়ায় থাকাটা আরেকটা সৌন্দর্য। চলেন তাহলে আমরা তাদের সাথে গিয়ে একটু কথা বলি। কৃষক যে তার ঘরে ধান তোলেন, এই ধান কিন্তু কৃষকের অভাবনীয় এবং কি বলবো, মানে অতুলনীয় একটা সৃষ্টি, যেটাকে বলে এই তারা কিন্তু ধানটাকে চাষ না করলে, তারা যে কৃষক তাদেরকে কিন্তু আমরা অনেক সময় মূল্য দেই না, কিন্তু তাদের অবদান যে কত বেশি সেটা মানে বলার মতো ভাষা রাখে না। যখন তারা এই কৃষি কাজটা করে, আমরা কিন্তু তাদেরকে অনেক ধরনের ছোট করে দেখি। কিন্তু আপনি দেখেন, আপনি বড় বড় বিল্ডিংয়ে থাকেন, কিন্তু যদি আপনি এই কৃষকের ধানটাকে আপনি প্রতি কেজি করে না কিনে নিয়ে যান ঘরে, তখন কিন্তু আপনি এই ভাতটা না খেয়ে আপনার দ্বারা বাঁচা সম্ভব না। আপনি যেহেতু বাঙালি, আপনার কিন্তু ধান ছাড়া বাঁচা সম্ভব না। এবং ধান কিন্তু না শুধু ধানের কৃষক না, আপনারা দেখেন, যখন কোনো কৃষক যে কোনো ধরনের চাষই করুক না কেন, তারা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখছে। শুধুমাত্র আমরা বেঁচে আছি তাদের জন্য, খাবার কিন্তু তারাই আমাদের জন্য প্রস্তুত করে দেয়। ধান কাটার সময় হয়ে গেছে আর আমরা চলে আসলাম কাটা মাঠে। দেখেন, এখানে কিন্তু ধান শুকিয়ে গেছে আর আমরা এই মাঠে চলে আসলাম। দেখেন, ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখেছেন। আর এখন পর্যন্ত কিন্তু অনেক ধান আছে যেগুলো কাটা হয়নি এখন পর্যন্ত।
মায়ের মতো ভালোবাসা, বাবার মতো ভরণ পোষণ দিয়ে তারা কিন্তু এই ধান ক্ষেত কিন্তু মানে চাষাবাদ করে থাকেন। তাদের অবদান কিন্তু অনেক বেশি। আজকে আমি একজনের সাথে কথা বলবো, তিনি হচ্ছেন ধান ক্ষেতের একজন মালিক। ওনার সাথে আমি কথা বলবো এবং পুরো প্রসেসটা আমি জানার চেষ্টা করব তার কাছ থেকে, এবং শুরু থেকে বীজ থেকে শুরু করে একদম বাজারজাত পর্যন্ত আমি তার কাছে কিছু প্রশ্ন করব, উনি আমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। প্রথমে আমি আপনার কাছ থেকে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম সুনীল কুমার বাসার। সুনীল কুমার বাসার। প্রথমে যে ধানটাকে আপনারা মানে তৈরি করেন, মানে বীজ হিসেবে যে তৈরি করেন, মানে এইটার জন্য আপনাকে কিভাবে এই প্রসেসিংটা করতে হয়? বীজ কিনতে হয় বা বড়ানের বীজগুলো বাড়ি রাখতে হয়। এই টেন দান এটা, এই বীজ কিনেছিলাম, বীজ কিনে ফেললাম, ফেলে 28 দিন গেছিল না অবশ্যই, 26 দিন টেনে মাথায় রুয়ে দিছি। 26 দিন, মাত্র 26 দিন পাতা রাখে রুয়ে দিছি। কম দিন আর কি জলে 12 ঘন্টা ভিজে রাখতে হয়, তারপরে উঠে রাখতে হয়। ভিজানোর পরে উঠে জাগে দিতে হয়। জাগে বলতে বস্তা রাস্তায় পুড়িয়ে জল ফেলে দিয়ে বস্তা রাস্তায় পুড়িয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখতে হয় যত্ন করে। ওই বাচ্চা কাচ্চা যেরকম যত্ন করতে হয় যত্ন করে রাখতে হয়। একদিন পরে ওই ধান আবার একদিন পরে অঙ্কুর বেড়ে যায়, অল্প সীমিত বেড়ে গেলে ওই ধান আবার ছড়ি টড়ি ভেঙে টেঙে, ছড়ি ভাঙা মানে নাড়ায় ছাড়াই দিয়ে ফাঁক করে দিয়ে ওই ধান আবার জলে দিতে হয়। জলে দিয়ে মানে আমরা ভিজে আনিয়ে আবার ওই প্রথম দিনের থেকে আরও যত্ন সহকারে ওই ধান ওইরকম করে রাখতে হয়। আপনার এই বস্তায় দিয়ে যত্ন করে রাখতে হয়। ঠিক 5 দিন পরে ওই ধানটা পড়বে, সেই ধানটা আর কি চাষবাস করে ফেলতে হয়। কত বিঘা জমি এইখানে আছে? মাঠে এই বছরও 25 বিঘা আছে। এটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা। এখানে ওনার 25 বিঘার মতো জমি আছে, যেখানে উনি শুধুমাত্র এই ধানের সিজনে ধান চাষ করেছেন। আচ্ছা দাদা, এখানে তো মনে করেন এই বঙ্গোপসাগরের পাশেই হচ্ছে এই খুলনা অঞ্চলটা খুলনা অঞ্চল। এবং উপকূলীয় অঞ্চল এটা। এখানে মনে করেন আপনার একটু বালি মাটি বা বেলে মাটি যেটাই আমরা বলি, এবং এখানকার পানিটা হচ্ছে লবণাক্ত পানি। তো যার কারণে আপনাদের চাষাবাদে কোনো সমস্যা হয় কিনা, বা আপনার মাটির যে প্রস্তুতটা করেন, মাটির প্রস্তুতটা, ওইটাতে কি কোনো সমস্যা হয়, বা কিভাবে করেন আপনার প্রস্তুতিটা? আমন ধানে আমাদের কোনো সমস্যা হয় না। আমন ধানে আমাদের লবণ জল ওঠে না, আর উঠলে সমস্যা হয়। অফ দ্য তো ঘের অফ দ্য এরিয়া উঠলি ভেঙে দিয়ে গেলে উঠলে সমস্যা হয়, কোনো গেটতে উঠলে সমস্যা হয়। আর ওই সময় লবণ জল থাকে না। এখন আমরা যে জমি জমা করতেছি, এখন আমি 10 বিঘে জমি করবো। আমার ধান ফেলা নিয়ে গেছে, আগামীতে ফেলবো। 2 বিঘে রোয়া হয়ে গেছে, মানে এখন আবার এখন ফেলবেন? রোয়া হয়ে গেছে 2 বিঘে। এখন 10 বিঘে জমি করবো, সর্বনিম্ন 10 বিঘে, কুমোরে আরও বেশি। ধান ফেলতেছি, কিনে কিনে ধান ফেলতেছি। এখন যদি কোনো গেটতে লবণ ভরে ওঠে ঢোকে, ক্ষতি হবে। মানে আপনি জুলাই এবং জুন জুলাই আপনি ধান চাষ করেছেন, এরপরে এই মাসের পরে আবার ধান ধান ফেলবেন? চাষ ফেলা হয়ে গেছে, আবার ফেলা হয়ে গেছে এই জুলাই মাসে? অনেক ধান, আরো 10 বিঘে জমি করবো। আর 10 বিঘা জমির মধ্যে ধান করবো। এটা কি ধান? এটা এই ধান। ইরি ধান। আচ্ছা দাদা, আপনার কাছে জানতে চাই যে এই খুলনা অঞ্চলে কোন ধরনের ধানের চাষ এবং ফলন খুব ভালো হয়? কয়েকটা ধানের নাম যদি আপনি একটু বলেন। এই ধান মানুষে কম লাগায়, খুলনা বটিঘাটা, পুরা খুলনায়? পুরা খুলনায় ইরি ধান লাগায়। বড়ান রানী সলট ধানের খেতে আসলে বাঁশ বেরোয়, সেরকম ধান আছে আমার। একটু একটু ফিরে গেল, ওই দিয়েও আছে, ওই যে দেখা যাচ্ছে এই মাথায় গেল। তারপরে আপনার কুমড়ি ধান আছে। কুমড়ি ধান? এই যে কুমড়ি, এটা কুমড়ি, সব কুমড়ি দেখা যাচ্ছে না, সব কুমড়ি। ওটা আমার, ওটা আমার, 2 ফাঁস আমার। ও ফাঁসিরটা আমার রানী সলট। তাই কুমড়ি লাগায়, রানী সলট লাগায়, আর 10 লাগায়, 23 লাগায়,
বর্তমানে লাগাইয়া এখন আমরা কাটবো আর আপনার এরপরে পরবর্তী কথা বালাম ধান লাগায়, বুঝছেন? সেই ধানটা খুব ফাইন, চিকন বালাম লাগাইছে কেউ খুব ফাইন, বাঁশ না, রানী ছেলের বাঁশ বেশি। আপনি যখন মানে ধানের বীজটাকে লাগান, তারপরে কতদিন পরে সেই চারাটা ওঠে, এবং চারা ওঠার পরে আপনি সেই চারাগুলোকে তুলে আবার কখন মানে ধান হিসেবে ওই ক্ষেতে সারিবদ্ধভাবে লাগান? চারা দেওয়ার পরে মানে ধান ফেলার পরে আমরা সর্বনিম্ন 28 দিন, 30 দিন, 31 দিন, 32 দিন এর মধ্যে লাগাই ফেলতে হবে। পাতার বয়স, চারার বয়স হয় 1 মাসের মধ্যে লাগাই ফেলতে হবে। 1 মাসে এবার লাগানোর পরে তার একটা প্রসেস আছে। আপনারা যে চারাগুলো লাগান, তারপরে কতদিনের মধ্যে এই ধান গাছগুলো বড় হয়? ধান লাগানোর পরে 1.5-2 মাসের যত্ন করে ধানগুলো মাথায় নিতে হবে, তারপরে থোড় হবে। এই যে ধান খেতে তো প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়, মানে এখানে কি কি ধরনের পোকার আক্রমণ হয়, এবং মানে এর থেকে প্রতিকারের কি কোনো উপায় আছে কিনা? ধান যখন আমরা পাতা ফেলি মানে কলায় ফেলি, তখন থেকে আমাদের ওষুধ দিতে হয়। তারপরে রোয়ার ওই যে কলম 1.5-2 মাসে বড় হয়, 1.5-2 মাসের মধ্যে 2বার ওষুধ দেওয়া লাগে। মাদার পোকার ওষুধ দেওয়া লাগে, আপনার হরিং কি পোকা? মাজরা পোকা, ওইটাই বেশি, ওইটাই বেশি, মাজরা পোকা অনেক বেশি, মানে ওইটাই সবচেয়ে বড় পোকা। তারপরে আপনার বিভিন্ন ধরনের পোকা আসে, পদ্মা আসে, হরিং আসে, আর আপনার কারেন্ট পোক, এই কারেন্ট পোক লেগেই গেছে, তার ক্ষতি করতে পারেনি। এই যে জমিতে আমরা দাঁড়ায় আছেন, কারেন্ট পোক লেগে গেছে। কারেন্ট পোক লাগলে এই ধান ফিরে যাবে, তখন খুঁজে পাবেন না। হ্যাঁ, ওইখানে কতগুলো দেখলাম, নরম হয়ে যাবে, পচে যাবে, টান দিলে ছেড়ে যাবে, গোয়ারে টান দিয়ে উঠে যাবে। কারেন্ট পোক মানে তাই। আর 1 দিন তো 3 দিনের মধ্যে শেষ করে ফেলা যাবে। কারেন্ট পোকের ওষুধ এখন আছে, উঠেছে, হ্যাঁ আমরা দিছি তো 5বার ওষুধ দিছে, 5বার। এই দানের বাদকে খাতে পারে, শুধু বাদানের জন্য দিয়েছি, না বাদাইলে তো এত জমি জমা এত কিষাণ প্রতি খরচ করে আমি যে লাঠের মতন এটি উঠেছি। আমি যদি কৃষিতে কাজ করতাম তাহলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কয়বার দেন? 5 বার? মানে কীটনাশক কয়বার দেন? 3বার তো দিতেই হবে, 3-4 বার, মানে 3 থেকে 4 বার আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই দেন। এই বড় দানও দিছি, এই বড় দান এটাও দিছি। তবে ওই বড় দানে গেলে দেখুন তাও মরা বালি বেরোয়েছে, একদম বালি কোনো চিটে, এরকম চিটে বেরোয়েছে কোনো, এই যে বা এই ধানটা এরকম সোজা রয়েছে, চিটে বেরোয়েছে। তো বড়ান দানে গেলে বুঝতেই পারবেন, এই উপরে গেলে যাওয়ার সময় দেখতে পারবেন। আমার এই ধান বাড়িতে 3বার দিয়ে ঠেকাতে পারি। মাজরা পোকা, কারেন্ট পোকা, পঙ্গপাল, কারেন্ট পোকা, তারপরে মানে এই ধরনের পোকাগুলো যখন বেশি আক্রমণ করে, তখন কিন্তু ধান ক্ষেতের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, এবং ভেতরে কিন্তু ধান থাকে না। তখন সেগুলো মানে শুধু ভেতরে উপরে চিটটা থেকে যায়, মানে কিন্তু ধান ভেতরে আর থাকে না। তো এই জন্য তারা কিন্তু শুরু থেকে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু 4 থেকে 5 বার কীটনাশক ব্যবহার করে। 25 বিঘা জমি আছে, এখানে আপনার প্রতি বিঘা জমিতে কোন কোন সার ব্যবহার মানে করেছেন, যেগুলো মানে যেই 2-3টা সার আপনি ব্যবহার করেছেন, সেগুলো প্রতি বিঘা জমিতে বা 1 বিঘা জমি অনুযায়ী আপনাকে কতটুকু করে সার ব্যবহার করতে হয়েছে? আমরা চাষে 10 কেজি পটাশ দিই, 10 কেজি ফসফেট দিই, মাঝে আবারও দিই। কিরম দিই? আবারও 15 দিন পরে, 20 দিন পরে আবারও 10 কেজি সার দিই, সেটা দিই ইউরিয়া। এবার আমরা বাসা মানে পরিষ্কার করি, ধানগুলো পরিষ্কার মানে রোয়াগুলো পরিষ্কার করি, ধানের ভিতরে বন্টনগুলো বেছে ফেলি, ফেলে লাস্টে যে আরও বিঘায় 10 কেজি করে ইউরিয়া সার দিই। আর আপনার ওষুধ তো দিতে থাকে, তাতে গড়ে পড়তেছে 25 কেজির মতন ইউরিয়া। 1 বিঘা জমিতে 25 কেজির মতন ইউরিয়া, আর 1 বিঘা জমিতে
পটাশ 15 কেজির মতন, 20 কেজি দিলে ভালো হয়, তো মানুষ দেয় না। 15 কেজি 20 কেজি দিচ্ছি আমরা, ভালো হয়েছে, পটাশে ভালো কাজ করে। আর ড্যাপ মাঝে মাঝে দিই, ড্যাপ সার হালকা পাতলা দিই। তাতে আমার 15 কেজিতে 20 কেজি ফসফেট এই পটাশ দিই, আর আপনার ইউরিয়া সার ওইরকম 20 কেজিতে 25 কেজি দিই। আর ফাঁকে যদি ভালো মন্দ বুঝি তাতে আরও 5 কেজি ড্যাপ দিই। আপনি তো মনে করেন যে কীটনাশক এবং সার ব্যবহার করেছেন, তো এই 25 বিঘা জমি, এটা কিন্তু হিউজ একটা মানে জায়গা। তো এখানে আপনার মানে কত টাকা, মানে এখন টাকাই জিজ্ঞাসা করি, যে কত টাকার আপনার সার কিনতে হয়েছে এবং কীটনাশক দিতে হয়েছে? 25 বিঘা জমিতে 25 বিঘা জমিতে আমার শুধু সারে 25,000 টাকা করে দিয়েছি। আর আপনার 25 বিঘা জমিতে 25,000 টাকার আপনি শুধু সার ব্যবহার সার করেছেন। দিয়েছি। আর 25 বিঘা জমিতে আমার কিন্তু 50,000 টাকার ওষুধ চলে গেছে। কীটনাশক আপনার দিতে হয়েছে 50,000 50 টাকা। টাকার ওষুধ চলে গেছে, একদম আমার একুরেট হিসেব আছে, সহ মানে কিষেন সহ, মানে ওই যারা দিয়েছে তাদের সহ 50,000 পুরো যায়নি, ধরেন 40,000 গেছে, আর 10,000 কিষেনে দিচ্ছে, তা 50,000 গেছে, একদম এই খাতায় লেখা আছে। আপনি যখন এই গাছটা হয়ে যায়, তখন কতদিনের মধ্যে এই থোড়টা আসে? লাগানোতে শুরু করে আপনার 3.5 মাসে যে আপনার থোড় হয়, আবার 15 দিনের ভিতর বেরোয় যায়, ধান? থোড়টা বেরোয় হুম। বাড়িতে 15 দিনের ভিতর বেরোয় যায়। ও, তাই 3 মাস আর ওই 15 দিন, 3.5 মাস, হুম। আর আপনার 1 মাসের মধ্যেই পাকে যায়। 4.5 মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। 4.5 মাসের ভিতরে এই বিলির ধান সব উঠে যায় রোদতে। কেটে ফেলে। আচ্ছা দাদা, আপনি তো 4 মাস পরে বা 4.5 মাস পরে এই ধানটা কাটেন, কাটার পরে ঘর পর্যন্ত নিতে আপনাকে কি কি মানে প্রসেসিং এর মধ্যে যেতে হয়? ধরেন আমরা এই আজকে ধান কাটা আরও 5 দিন আগে ধান কাটা শুরু করেছি, এখন বাঁধতেছি, এখন থেকে পৌষ মাসের শেষ দিন পর্যন্ত আমরা এই ধান কাটবো, তাকে পারবে না, কাটবো, বাড়ি নেবো, পালা দেবো, মলবো, গোলায় তুলবো, বাজারজাত করবো, বিভিন্নতা করবো। এই এখন থেকে পৌষ মাস যেদিন যাবে সেই দিন পর্যন্ত ধান থাকবে, বিলি থাকবে। আমার না থাকে, আপনার থাকবে, আমার না থাকে, আর একজনের থাকবে, যারটা কাঁচা পাইকে পেয়েছে ওই পর্যন্ত গরু কেউ ছাড়বে না। পৌষ মাস গেলেই পৌষ মাঘ মাসের একদিন ওই গরু ছেড়ে দেবে। এই 1-1.5 মাস লাগবে আমাদের এই ধানগুলো গোছায় নিতে। আচ্ছা দাদা, আপনি তো এই ধানগুলোকে কেটে ফেলেছেন এবং আরো বাকি জমি আছে। আপনারা যখন এটাকে ঘরে তোলেন এই খের সহ, তখন আপনারা কি দিয়ে এই ধানটাকে মানে ছাড়ান? পাওয়ার টিলারের সঙ্গে ডোল সেট করি, ডোল সেট করেন? ডোল সেট করে হাতে ওই ধরে ধরে ঘুরে ঘুরে মাড়াই করে এই আপনার এই পল, অর্থাৎ এই কুটো পল আর কি, বিচেলি, এইটে পালা যেতে আর ধান গোলায় তুলেতে। আর এইরকমভাবে এই মাস পৌষ মাসই যাবে এরকম। আবার অনেক সময় পাওয়ার টিলার দিয়ে মারবো, কুটো বানাবো, ভাঙিয়ে দেবো পাওয়ার টিলার দিয়ে। এই বড় ধান টান পাওয়া সব তো আর এইরকম বানাবো না, এই বানায় পাতা দেওয়া অসম্ভব খরচ। কিছু কিছু এই করবো, মলবো, বড় গুলো সব মলবো। আর এই ধানের যে 5 বিঘা আছে এগুলো সব এই করবো। আর এখন যে ইরি করবো আগামীতে এই সবই করবো। বাকি 10 বিঘা জমিতে আপনারা এই যে এই ইরি ধানটা করবেন। আপনারা তো এই ধানটাকে ধরেন আপনারা ঘরে নিয়ে গেলেন, তারপরে আপনারা যে বাজারজাত করেন তাতে আপনাদের মানে লোকেদের সাথে তো যোগাযোগ করতে হয়, যে আপনারা যে বিক্রি করবেন, তো আপনারা যে লোকদের সাথে যোগাযোগ করেন যে এত বিঘা জমির ধান, এটা তো আর অল্প কিছু মানুষের কাছে বিক্রি করা যায় না, এ তো বিশাল একটা কমিউনিটির ব্যাপার। আপনারা কিভাবে এই ধানটাকে বিক্রির প্রসেস হিসেবে নিয়ে যান? মাড়াই করে উড়িয়ে গোলায় রেখে দিই। গোলায় রেখে দেওয়ার পরে আপনার এখানে বাজারে আপনার আছে, ব্যাপারী আছে, তারা দান কেনে, তাদের বললেই তারা আমাদের গোলাতে দান পাড়িয়ে লোকদের নিয়ে যায়, আমাদের কষ্ট করতে হয় না, 2 টাকা কম দেয়। আর বাজারে নিয়ে গেলে 2 টাকা বেশি হয়, দিয়ে বাজারে নিয়ে যায়,
তার 2 টাকা বেশি হয়। আর আমরা বাড়িতে বেশি বিলে আমাকে 40-50 টাকা করে কম দেয়। ভিন্ন ধানের তো ভিন্ন রকমের দাম, কিন্তু আপনারা মানে আনুমানিক বা অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে কেমন এক বস্তা বা 1 মণ ধানের জন্য আপনারা কত টাকা করে নেন এই যাদের কাছে বিক্রি করেন? এই 10 ধান বিক্রি হবে 1200 টাকা মন, ইরি ধান বিক্রি হবে 1100 টাকা মন সিজনে। আর আপনার বড়ান যে রানী যেটা, ওটা সিজনে 2000 টাকা বিক্রি হবে। আর যেটা কুমড়ি, ওটা সিজনে 1800-1900 টাকা বিক্রি হবে প্রতি মন। 1 বিঘা জমিতে মানে কত মণের মতো ধান আপনাদের ঘরে আসে? বড়ানো আসে আমাদের 15 মন 16 মন। এ যাবৎ হয়নি, এবছর হবে। এ যাবৎ এই 5 বছর 4 মন 5 মন 2 মন 1 মন মোটে হয়নি, ধান নষ্ট করে দিচ্ছে। এবছর কিন্তু নষ্ট করতে পারিনি ওষুধ দেওয়ার জন্য। আমরা প্রচুর পরিমাণে ওষুধ দিছি, পরিস্থিতি পরিমাণে ঠেক দিছি। প্রচুর পরিমাণে এই পোকার আক্রমণ বা কম ধান যেই বিষয়টা, সেটার জন্য তারা প্রচুর পরিমাণে প্রসেসিং করেছে। তারা খুব ভালো রকমের কীটনাশক ব্যবহার করেছে এবং যার কারণে তাদের কিন্তু প্রতি বিঘা জমিতে খুব ভালো ফলন হয়েছে। এবং 2024-এ এটা হচ্ছে সবচাইতে খুশির সংবাদ যে এইবার ধানের ফলন অনেক বেশি হয়েছে। আপনাদের যে এই খুলনা অঞ্চলে যে মাটিটা, মানে আপনি যেখানে আছেন ওইটা কি মাটি, মানে এটা কি ধরনের মাটি? আমাদের এই খুলনা বটেকাটার মাটি বেলে দোআঁশ মাটি, তাই আমরা কষ্ট ক্লাস করে যে ফালি পারি সেই ফালি আমরা ধান টান বাঁধাই।